হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পণ্ডিত চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস ষষ্ঠ শ্রেণীর উন্মেষ বাংলা বইয়ের পাঠ নং 5 আশার এই কবিতাটির আমি অল ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো এই কবিতাটি আমি প্রথমে আবৃত্তি করে তোমাদেরকে শুনিয়ে দিই। আষাঢ় পড়ো এবং আবৃত্তি করো। নীল নবঘনী আষাঢ় গগনে, তিল ঠাই আর নাইরে, ওগো আজ তোরা যাসনি ঘরের বাইরে। বাদলের ধারা ঝরে ঝড়ো ঝড়ো, আউশের ক্ষেত জলে ভরো ভরো। কালিমাখা মেঘ ওপারে, আধার ঘনিয়েছে দেখো চাহিরে। শোনো শোনো ওই পারে যাবে বলে, কে ডাকিছে বুঝি মাঝিরে। খোয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে, পবে হাওয়া বয় কুলে নেই কেউ, দূর কুল বাহিয়ে উঠে পড়ে ঢেউ। দাঁড়াদার বেগে জলে পড়ি জল ছল ছল, উঠে বাজিরে, খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে। ওই ডাকে শুনে ধেনু ঘন ঘন, ধবলিরে আনো গোহালে। এই আধার এখনই আধার হবে বেলাটুকু পোহালে। দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখো দেখি, মাঠে গেছে যারা তারা ফিরেছে কি। রাখাল বালক কি জানি কোথায় সারাদিন আজি খোয়ালে, এখনই আধার হবে বেলাটুকু পোহালে। তাহলে এই এত সুন্দর কবিতাটি লিখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় দিয়ে দিচ্ছে, সেটা খুবই ইম্পর্টেন্ট এবং তোমরা কবির পরিচিতিটা খুব ভালো থেকে শিখে রাখবে, কারণ এখান থেকে অনেক শর্ট কোশ্চেনও আসতে পারে। তারপর এই কবিতাটির কিছু শব্দের অর্থ দেখে নাও, যেটা তোমরা ভালো থেকে পড়বে এবং শিখে রাখবে। প্রথম হবে নবঘনে। নবঘনে শব্দের অর্থ হবে নতুন মেঘে। গগনে মানে আকাশে, ঠাই হবে স্থান, জায়গা মানে বাদলের বৃষ্টি, ভোরো মানে ভর্তি। কালি মাখা শব্দের অর্থ হবে কালো রঙের। আধার শব্দের অর্থ হবে অন্ধকার। ঘনিয়েছে মানে ঘনায়েছে। তারপর মাঝিরে হবে পাটনিরে। খেয়া পারাপার করে যে। পূবে মানে পূর্ব দিকে, হাওয়া মিন্স বাতাস। কুলে হবে নদীর তীরে। ধেনু মানে ঘাবি। গোহালে হবে গোশালায়। খোয়ালে হয়ে যাবে কাটলে। অতিবাহিত করলে। ঠিক আছে, যে কোনো একটা বলতে পারো। তারপর নেক্সট দেখে নাও ক্রিয়াকলাপ পাঠভিত্তিক। এক নম্বর হবে নিচে প্রশ্নগুলোর মধ্য থেকে শুদ্ধ উত্তরটি বেছে নিয়ে সংশ্লিষ্ট বৃত্তটি ভরাট করো। তাহলে দেখতে পাচ্ছ প্রথম হলো আষাঢ় মাসে কিসের ক্ষেত জলে ভরো ভরো হয়ে উঠেছে। তাহলে সঠিক আনসার হয়ে যাবে ক নম্বর, আউশ ধানের ক্ষেত। তাহলে ক নম্বরে তুমি বৃত্তটি ভরে দেবে এভাবে। নেক্সট 2 নম্বর হবে ধবলিরে আনো গোহালি। এখানে ধবলি শব্দের অর্থ কি? তাহলে আনসারে বলবে সাদা রঙের ঘাবিকে ধবলি বলা হয়। তাহলে ঘ নম্বর বৃত্তটিতে তুমি কি করবে? বৃত্তটি ভরে দেবে এভাবে। নেক্সট নাম্বার 2 হলো যে এসো শব্দের সঙ্গে অর্থ দাগ টেনে মিলাই। তাহলে দেখতে পাচ্ছ এখানে শব্দ দেওয়া হয়েছে, এখানে অর্থ তুমি দাগ টেনে মেলাবে। প্রথম দিয়ে দিচ্ছে বইয়ের মধ্যে যে কুল, কুল শব্দের হবে নদীর তীর। তাহলে নেক্সট হবে ধেনু। ধেনু কি হয়ে যাবে? ধেনু হয়ে যাবে তোমার দুগ্ধবতী গাভী হয়ে যাবে। ঠিক আছে, তারপরে নবঘন হয়ে যাবে তোমার নতুন মেঘ। এভাবে মিলে নেবে। তারপর গগন হয়ে যাবে তোমার আকাশ, তারপর ঠাই হয়ে যাবে স্থান। তো এভাবে তোমরা মিলিয়ে নেবে। নেক্সট 3 নম্বর দেখে নাও, নিচে প্রশ্নগুলোর উত্তর বলো এবং লিখো। তাহলে প্রথম কোয়েশ্চেন হলো যে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, গরুগুলি কেন ঘন ঘন ডাকছে বলে তোমার মনে হয়? তাহলে উত্তরে বলবে আমার মনে হয় মেঘলা দিনে মাঠে গাভীরা ঘরে ফেরার জন্য ডাকাডাকি করেছে, সন্ধ্যা এখনই নেমে আসবে। নেক্সট খ নম্বর হলো আশার কবিতায় কোন দিকে হাওয়া বয়ে যাওয়ার কথা রয়েছে? তাহলে আনসার হবে আশার কবিতায় পূর্ব দিকে হাওয়া বয়ে যাওয়ার কথা রয়েছে।
গ নম্বর কোয়েশ্চেন হলো ওপারে যেতে ইচ্ছুক ব্যক্তিটি কাকে ডাকছেন? আনসারে বলবে ওপারে যেতে ইচ্ছুক ব্যক্তিটি মাঝিরে ডাকছেন। নেক্সট ঘ নম্বর হবে তুমি কি রাখাল শব্দটির মানে জানো? রাখালের কাজ কি? তাহলে বলবে রাখাল শব্দের অর্থ হবে রক্ষআল অর্থাৎ গরু রক্ষক। রাখালের কাজ হলো গরু চড়ানো। নম্বর হবে এই কবিতায় ঘরের বাইরে যেতে বারণ করা হচ্ছে কেন? আনসারে বলবে আষাঢ়ের আকাশ থেকে অনবরত বৃষ্টি পড়ছে, তাই কবি ঘরের বাইরে যেতে বারণ করেছেন। তো এইভাবে আনসারগুলি তোমরা পড়ে নেবে। নেক্সট 4 নম্বর হলো নিচের শব্দজাল থেকে প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো। তাহলে দেখতে পাচ্ছ এখানে শব্দজাল আছে, তুমি কি করবে এখান থেকে তুমি শব্দ বার করে উত্তরটি লিখে নেবে। তাহলে দেখতে পাচ্ছ আমি অলরেডি লিখে নিয়েছি, তোমরা জাস্ট দেখে নাও। ক নম্বর হবে কাকে গোয়ালে আনা হবে। তারপরে ধবলি, এখানে ধবলি আমি দিয়ে দিচ্ছি, তুমি আনসার ধবলি লিখে নেবে। নেক্সট হবে আজকের সারাদিনটি কে খুইয়েছে? আনসার বলবে রাখাল। তাহলে দেখতে পাচ্ছ রাখালটাকে আমি আন্ডারলাইন করে সার্কেল দিয়ে দিচ্ছি। নেক্সট হবে জল কি শব্দে বেজে উঠেছে? আনসার বলবে ছলছল। তাহলে দেখতে পাচ্ছ ছলছল আমি দাগিয়ে নিলাম। নেক্সট ঘ নম্বর হবে পাঠ্য কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? তাহলে দেখতে পাচ্ছ এখানে আনসার লিখেছি খনিকা, তুমি এখানে খনিকাতে কী করবে বৃত্তটি সার্কেল করে নেবে। নেক্সট হবে নম্বর আষাঢ় মাসের মেঘাচ্ছন্ন আকাশে কি রাখার আর স্থান নেই? আনসারে বলবে তিল। তাহলে দেখতে পাচ্ছ আমি তিলটাকে দাগিয়ে নিলাম, ঠিক আছে। নেক্সট নাম্বার 5 নম্বর দেখে নাও নিচে প্রদত্ত কবিতার অংশগুলো গদ্যরূপে পরিবর্তন করে লেখো এবং পড়ো। তাহলে দেখতে পাচ্ছ এখানে গদ্যরূপে দেওয়া হয়েছে, তাহলে তুমি এখানে পদ্যরূপে দেওয়া হয়েছে, তুমি গদ্যরূপে লিখে নেবে, ঠিক আছে। তখন দেখতে পাচ্ছ প্রথম দেওয়া হলো নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাইরে। তাহলে গদ্যরূপে এইভাবে লেখা হয়েছে, বইয়ে দিয়ে দিল প্রথমে নীল রঙে নতুন মেঘে চেয়ে গেছে আষাঢ়ের আকাশ যেখানে আর একটি তিল রাখাও স্থান নেই। নেক্সট হবে পদ্যরূপে দেওয়া হলো রাখাল বালক কি জানি কোথায় সারাদিন আজই খোয়ালে, এখনই আদার হবে বেলাটুকু পোহালে। তাহলে এটা গদ্যরূপে লিখবে রাখালেরা আজ সারাদিন মাঠে কিভাবে কাটালো সন্ধ্যা, এখনই নামবে দিবস শেষ হবে। দর বেগে জলে পড়ি জল ছলছল উঠে বাজিরে, খোয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে। তাহলে তুমি গদ্যরূপে এইভাবে লেখা হবে যে ঝরঝর ব্যাগে জলের উপর জল পড়ে ছলছল শব্দে ভেসে উঠেছে, আজ খেয়া পারাপার বন্ধ হয়ে গেছে। তাহলে এইভাবে তুমি লিখে নেবে। নেক্সট 6 নম্বর হলো কবিতাটি থেকে কিছু শব্দ নিয়ে নিচের দুটি স্তম্ভে লেখা রয়েছে। বা দিকের স্তম্ভের কোনো শব্দের সঙ্গে ডান দিকের স্তম্ভের যে শব্দের ধ্বনিগত মিল রয়েছে তাদের দাগ টেনে জুড়ে দাও। তাহলে এখানে শব্দ আছে, তুমি দাগ টেনে মেলাবে। গুহালে শব্দের হয়ে যাবে পোহালে, ঠিক আছে। মাঝিরে হয়ে যাবে আজি রে। নেক্সট হয়ে যাবে ঝরঝর হয়ে যাবে তোমার ভরভর। নেক্সট হবে নবগণে হয়ে যাবে আষাঢ় গগনে। কেউ হয়ে যাবে ঢেউ। তাহলে তুমি এইভাবে ধ্বনিগত শব্দ মিলিয়ে নেবে। নেক্সট 7 নম্বর হবে কবিতাটির মূল ভাব নিজের ভাষায় বলো আর লিখে শিক্ষক শিক্ষিকাকে দেখাও। তাহলে আনসারে বলবে কবিতাটির একটি প্রকৃতি প্রেমের কবিতা। এই কবিতায় বর্ষা ঋতুর সৌন্দর্যের চিত্র তুলে ধরা হয়েছে। আষাঢ়ের আকাশ নতুন মেঘে আচ্ছন্ন। কবি আমাদের ঘরের বাইরে যেতে মানা করেছেন কারণ অনবরত বৃষ্টি পড়ছে। আউশের ক্ষেত ডুবে গেছে, কালো মেঘের অন্ধকারে ওপারে দেখা যাচ্ছে না।
কে যেন মাঝিকে ওপারে যাওয়ার জন্য ডাকছে, কিন্তু আজ নদীর দুকুলে প্লাবিত। মাঝি খেয়া পারাপার বন্ধ করে দিয়েছে। মেঘলা মেঘলা দিনে মাঠে গাভীরা ঘরে ফেরার জন্য ডাকাডাকি করছে। সন্ধ্যার অন্ধকার এখনই নেমে আসছে। মাঠে কৃষকেরা ঘরে ফিরে এলো কিনা, রাখালেরা আজ সারাদিন মাটি কিভাবে কাটালো এই ভাবনা থেকে গেল। এইভাবে আনসারটি তোমরা বলে নেবে। নেক্সট দেখে নাও ভাষা অধ্যয়নের 8 নম্বর। এসো জেনে নিই। কবিতা থেকে সংগৃহীত বাক্যাংশ দুটি পড়ো। নীল নবঘনে আষাঢ় গগনে, বাদলের ধারা ঝরে ঝড়ো ঝড়ো। লক্ষ্য করো প্রতিটি বাক্যাংশে দন্তেন্য ধ্বনিটিতে বারবার উচ্চারিত হচ্ছে। দেখতে পাচ্ছ দন্তেন্য বারবার উচ্চারিত হচ্ছে। আর দ্বিতীয় বাক্যাংশে র ধ্বনি বারবার ফিরে আসছে। এভাবে কোনো ব্যঞ্জন ধ্বনি বারবার, ব্যঞ্জন মানে ক খ যেটা বলা হয়, ঠিক আছে, বারবার উচ্চারিত হলে সেই ধ্বনিটি অনুপ্রাস হয়েছে বলা হয়। ঠিক আছে, অনুপ্রাস এক ধরনের অলঙ্কার। শরীরের গয়না পরলে যেমন মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায়, ঠিক তেমনই অলঙ্কার সাহিত্যকে সুন্দর করে তোলে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট ব্যাকরণের পোরশন, তোমরা এখান থেকে ভালোটিকে পড়ে নেবে। তাহলে ক নম্বর দেখে নাও। নিচের পংক্তিটিতে যে ধ্বনিটিতে অনুপ্রাস ঘটেছে সেটি লেখো এবং কতবার অনুপ্রাস ঘটেছে তা জানাও। দেখতে পাচ্ছ গুরু গুরু, মেঘ ঘুমুরি ঘুমুরি, গরজি গগনে গগনে। তাহলে উত্তরে বলবে প্রথম পংক্তিটিতে অনুপ্রাস গু ধ্বনিটি 4 বার ব্যবহৃত হয়েছে এবং গ ধ্বনিটি 5 বার ধ্বনিত হয়েছে। অনুপ্রাস অলঙ্কার রয়েছে। তারপর খ নম্বর হলো, নিচের পংক্তিটিতে যে ধ্বনিটি বারবার ফিরে আসছে সেটি লিখো এবং গুণে দেখো কতবার ফিরে এসেছে। ছায়া ঘনাইছে বনে বনে, গগনে 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 ডাকে দেয়া। এখানে ছ ধ্বনি 2 বার, ন 5 বার এবং গ ধ্বনি 4 বার ধ্বনিত হয়ে অনুপ্রাস অলঙ্কার রয়েছে। গ নম্বর হলো, নিচে রবীন্দ্রনাথের কবিতায় দুটি পংক্তিতে কোন অংশগুলোর মধ্যে ধ্বনিগত মিল রয়েছে তা লিখো। ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্র মুকুল। তাহলে ফুল এবং কুল এবং ডালে এতে ধ্বনিগত মিল রয়েছে। নেক্সট 9 নম্বর দেখে নাও। এসো জেনে নিই। ওগো আজ তোরা যাসনি ঘরের বাইরে। ওপারে পংক্তিটিতে ওগো পদটি কাউকে সম্বোধন করা বা ডাকার জন্য ব্যবহৃত হয়েছে, তাই এইগুলো সম্বোধন সূচক অব্যয়। ঠিক আছে, ভালোটিকে জেনে রাখবে। নিচে উদাহরণগুলি দেখো। হে নতুন, দেখা দিক আর বার জন্মে প্রথম শুভক্ষণ। ওই হয়ে যাবে মোহনী। ওগো নদী, আপন বেগে পাগল পাড়া, একলা চলো রে। ওপরের বাক্যগুলোতে হে, ওহি, ওগো, রে ইত্যাদির সম্বোধন সূচক অব্যয়ের উদাহরণ। ঠিক আছে, অনেক সময় কুকুরকে ডাকার সময় তুতু বা চুচু, আবার হাঁসকে ডাকার সময় চুই চুই ইত্যাদি শব্দ করা হয়। এগুলো সম্বোধন সূচক অব্যয়ের অন্তর্গত। এখন নিচে বাক্যগুলোতে সম্বোধন সূচক অব্যয়গুলি নিচে দাগ দিয়ে চিহ্ন করো। তাহলে দেখতে পাচ্ছ বাক্যগুলি দিয়ে দিচ্ছে, তুমি চিহ্ন করবে। ওরে তুই এতক্ষণ কোথায় ছিলি, তাহলে তুমি ওরের মধ্যে দাগ চিহ্ন দিয়ে দেবে। নেক্সট হবে হে ভগবান রক্ষা করো। তাহলে এখানে হে হয়ে যাবে তোমার সম্বোধন সূচক অব্যয়। ঠিক আছে, তারপর এখানে ভোজ গৌরাঙ্গ কহ, গৌরাঙ্গ লোহ, গৌরাঙ্গ নাম রে। তাহলে এখানে রের মধ্যে তুমি কি করবে, দাগ টেনে দেবে।
নেক্সট 11 নম্বর দেখে নাও, উপরের কবিতাটিতে যেসব ফুল এবং উৎসবের নাম রয়েছে সেগুলো লিখো। তাহলে দেখতে পাচ্ছ এখানে একটি কবিতা উপরে দিয়ে দিচ্ছে, সেটা তোমরা ভালোটিকে পড়ে নেবে। যে বসন্ত একটি কবিতা আছে, সেটা তোমরা ভালোটিকে পড়বে। এখন এটাতে বলছে যে উৎসবের নাম লিখো, উৎসবের নাম রয়েছে সেগুলির নাম লিখো। তাহলে তুমি আনসারে লিখবে উপরের কবিতাটিতে যেসব ফুলের নাম আছে সেগুলি হলো সোনাঝুরি, কৃষ্ণচূড়া, জারুল, আমের বোল। উৎসবের নাম হবে গাজন এবং বিহু উৎসব, লিখে নেবে। 13 নম্বর দেখে নাও যে কবিতাটিতে প্রকৃতির যে বর্ণনা রয়েছে তা নিজের ভাষায় লিখো। তাহলে আনসারে বলবে কবিতাটিতে উদাস বসন্ত ঋতুর বর্ণনা, পাগলের মতো কুণ্ডলীর আকারে ধুলোর ঝড়, ব্রহ্মপুত্র নদের জল কমে কমে তার বুকে বালুর চর সাজিয়ে ওঠা, গাছের পাতা হলুদ বর্ণ ধারণা করে ঝরে পড়া, ডালে ডালে অচিরে অচিরে কচি পাতা গজাবে, বিভিন্ন ফুল ও আমের মুকুল ফুলে ফুলে পরিণত হওয়া, চৈত্রে এক ফসলা বৃষ্টি এবং নতুন ঘাস ফোটা, বিহুর ডাকের শব্দে নতুন বছরের আগমন বার্তা। এইসব কবিতার মধ্যে প্রকৃতির বর্ণনা। তাহলে এই পাঠটি আমি এখানেই শেষ করলাম। তাহলে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তাহলে টাটা।